বিসমিল্লাহির রহমানির রহিম। সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো যারা কে কোথা থেকে দেখছেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং আমাদের এই কথা শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু আমাদেরকে জানাবেন। এবং ডেস্টিনি গ্রুপের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক যারা আমাদেরকে শুনছেন, মানুষের স্বার্থে, মানুষের বিনিয়োগের স্বার্থে এই প্রোগ্রামটাকে শেয়ার করে দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এবং তথ্যটা, সঠিক তথ্য যেন মানুষ পায়, এই ব্যাপারে আপনার ভূমিকা পালন করবেন। এই বিনীত আহ্বান এবং অনুরোধ রইল আপনাদের প্রতি। তো আপনারা সবাই জানেন যে এই প্রোগ্রামটি আমাদের নিয়মিত একটা প্রোগ্রাম। তবে এই নিয়মিত প্রোগ্রামের মাঝে আমরা এই দুঃসময় দুর্দিনে যে সমস্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন সার্বিকভাবে, সর্বাত্মকভাবে 12 সালের পর থেকে, আমরা তাদেরকে আপনাদের সাথে, তাদের মধ্যে কিছু অন্যতম যারা বিরতিহীনভাবে আছেন, তাদেরকে আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি, এবং তাদের কথা আমরা শুনছি। কারণ এই 12 বছর এই প্রতিষ্ঠানের সাথে থেকে তাদের যে ত্যাগ তিতিক্ষার পরও তারা এখনো কেন এই প্রতিষ্ঠানের পাশে আছেন, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমরা মনে করি। এবং আপনাদের সহযোগিতার কারণে এবং আপনাদের সমর্থনের কারণে এই প্রোগ্রামটি অলরেডি একটা জনপ্রিয় প্রোগ্রামে পরিণত হয়েছে আল্লাহর অশেষ রহমতে। তো আপনারা যারা আমাদেরকে এখন এই মুহূর্তে দেখছেন, লাইভটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, কারণ মানুষের কাছে সঠিক তথ্য যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আজকের প্রোগ্রামের অতিথি হিসেবে আছেন, আপনারা অলরেডি দেখছেন যে আনোয়ার পারভেজ ভাই, যিনি সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কেড়েরপাড় আদর্শ কলেজ, মুরাদনগর, কুমিল্লা। এবং এর পাশাপাশি উনি এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন সার্বিকভাবে ওনার সামর্থ্য অনুসারে। ওনার কথা আমরা শুনবো। আর আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি আমাদের ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী, উনি উনি অংশগ্রহণ করবেন। তো যাই হোক, আমরা মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। যারা এখনো দেখছেন আমাদের প্রোগ্রামটা, এই লাইভটি এখন কোথা থেকে দেখছেন, সারা পৃথিবীর কোথা থেকে দেখছেন, আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। যে আপনাদের এই লাইভটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের এই টোটাল মানে বিষয়গুলো মানুষের কাছে পরিষ্কার হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আর লম্বা করব না, আমি মূল আলোচনা চলে যাচ্ছি। তো আপনারা আমাকে বেসিক্যালি চেনেন আশা করি, ডেস্টিনি গ্রুপের সাথে যারা জড়িত আছেন। আমি নাম শহীদুল ইসলাম, আমি ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডায়মন্ড এক্সিকিউটিভ। আমার আরো 2টা সেন্টার থেকে আমি ক্লোজ টু ডায়মন্ড। পাশাপাশি আমি ডেস্টিনির 45টা যে রেজিস্টার্ড গ্রুপ, এই গ্রুপের একটা গ্রুপের সিএম হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি এখনো। পাশাপাশি আমি ডেস্টিনির একজন একটা নেট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি, এবং পাশাপাশি 2002 সাল থেকে ডেস্টিনির মূল প্যানেলের ট্রেনিং ডিভিশনের সাথে জড়িত। তো যাই হোক, যেহেতু ডেস্টিনিতে 84 জন ডায়মন্ড ব্যক্তি হিসেবে, এর মধ্যে আমি একজন, তাই সেজন্য আমাকে অনেকেই চেনেন। কিন্তু আমার এই দুঃসময় দুর্দিনে যারা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন, অনেকে হয়তো এখনো চিনেন না। তবে আমার দায়িত্ব হলো এই মানুষগুলোকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়া। তো আশা করি, কারণ এদের ভূমিকা এটা একটা ইতিহাস হয়ে অলরেডি ইতিহাস হয়ে গেছে।
তো তাই আমরা এই দায়িত্বশীল মানুষগুলার আমরা ভূমিকা জানবো। কারণ এরা পদবীর দিক থেকে এরা হয়তো অনেকে পিএইচডি হয় নাই, অনেকে হয়তো ডায়মন্ড হয় নাই, কিন্তু প্রতিষ্ঠানের মানে ফিরে আসার ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা এক মানে বিরল দৃষ্টান্ত তৈরি করেছে আমাদের এই আঙ্গিনে। এবং আমি মনে করি কর্পোরেট ইতিহাসে, পৃথিবীর কর্পোরেট ইতিহাসে এটা একটা ব্যতিক্রম ঘটনা যে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আপনার যে সমস্ত বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশক, তারা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে সার্বিকভাবে সর্বাত্মকভাবে, এটা একটা বিরল ঘটনা। তাই যারা আপনারা দেখছেন তারাও এই বিরল ঘটনার সাথে সম্পৃক্ত। আমি মনে করি আপনাদেরই একজন আজকের, যিনি আনোয়ার পারভেজ ভাই, যিনি একজন প্রভাষক হিসেবে অলরেডি কর্মরত আছেন, তার পাশাপাশি উনি এখনো ভূমিকা রেখে যাচ্ছেন। এই জন্য আমরা তার কথা শুনবো। তো সম্মানিত অতিথি আনোয়ার পারভেজ ভাই, আপনাকে বিনীত মানে আবেদন আমন্ত্রণ করছি যে আপনি আপনার বক্তব্য, আমাদের যারা দর্শক শ্রোতা আছে তারা আপনার পরিচয়, আপনি আসলে মানে কেমন বিনিয়োগকারী বা আপনার কতটুকু দায়বদ্ধতা, 12 সালের পরে আপনার কি ভূমিকা, এবং আপনি পাশাপাশি এই ভূমিকাটা কতদিন আর কতদিন করার প্ল্যানিং আপনার, আমরা আপনার কাছ থেকে এই বিষয়গুলা পরিষ্কারভাবে শুনতে চাই। মানুষ শুনতে চায় আপনার কথা। প্লিজ, আপনাকে স্বাগতম। আপনাকে আহ, আপনার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাইকে আহ আমাকে এই মঞ্চে এত এত ডেস্টিনির এত ক্রেতা বিনিয়োগকারীর সামনে আসলে আমাকে তুলে ধরার জন্য, সকলের কাছে আমাকে পরিচিত করার জন্য আসলে ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তো যদিও আমার পরিচয় দিয়েছেন, তা আমিও আবার আমার পরিচয়টি নতুন করে দিতে চাচ্ছি যে আমি মোহাম্মদ আনোয়ার পারভেজ। আমি পেশাগতভাবে একটা কলেজে অধ্যাপনা করছি, বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আছি, কর্মরত আছি। আমার চাকরিও প্রায় আসলে শেষ পর্যায়ে এসেছে, আর বেশি দিন হয়তো নাই, হয়তো 6-7 বছর করতে পারবো আর কি। তো ডেস্টিনিতে আসলে আমি আছি সেই বলতে গেলে শুরু থেকে বলতে পারবো না, আর কিছুদিন পরেই আমি ডেস্টিনিতে আহ যোগদান করেছি। সময়টা হয়তো 2005-6 এরকম হবে আর কি, আনুমানিক ভাবে বলতেছি, অনেকদিন সময়ের ব্যাপার তো আসলে, অনেক সময় গড়িয়ে গেছে। তো ডেস্টিনিতে আমি যদিও ডায়মন্ড পিএইচডি হতে পারি নাই, কিন্তু এতদিন হয়তো কোম্পানি যদি তার কার্যক্রম করতে থাকতো, তাহলে এতদিন হয়তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যেই পৌঁছতে পারতাম। তো সেইখান থেকে আমি সিলভার এক্সিকিউটিভ পর্যন্ত হয়েছিলাম, হয়তো গোল্ডের কাছাকাছি চলে গিয়েছিলাম আর কি। তো এইভাবেই আসলে একে একে আমরা মানে আগাচ্ছিলাম আর কি, আগাচ্ছিলাম আমি আমার শুরু থেকেই। হ্যাঁ, আমার টিম সহ বিভিন্নভাবে কোম্পানি যখন ট্রি প্ল্যান্ট সরি আমার চার্জটা একটু করতেছে, 1 মিনিট আমি একটু আসতেছি। হুম, মোবাইল চার্জার ওইটা ওইটা আরে একেবারে পাওয়ার ব্যাংকটা দিয়ে দাও, খুলে দাও। হ্যাঁ, সরি আমার মোবাইলের চার্জটা হয়ে গেছিল, ডাউন হয়ে গেছিল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সেইখান থেকে আমি আহ আমার যোগদানের পর থেকে প্রায় আমার টিম সহ 50 থেকে 60 লক্ষ টাকা আহ বিনিয়োগ আছে আমার টিমের, বিভিন্ন ভাবে ট্রি প্লান্টেশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদের এই বিনিয়োগ আছে। আর এরপরে এ পর্যন্ত করতে করতে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমাদের একটা বেকারত্ব, বাংলাদেশে কিন্তু বেকারত্বের অনেক আহ ভার, বেকারত্বের ভারে আমরা ভারাক্রান্ত ছিলাম। তো এটাই আশা ছিল, এটাই স্বপ্ন ছিল
যে এই কোম্পানিতে আমরা কাজ করে আমরা সেই বেকারত্বকে দূর করব, এরকম একটা স্বপ্ন নিয়ে কিন্তু কাজ করেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের একটা কারণে আমরা এই কোম্পানির কাজ আমরা আমাদের স্থবির হয়ে পড়েছিল। তো যাই হোক, তারপরেও আমরা থেমে থাকিনি। 2012 সালের হ্যাঁ পর যখন আমাদের কোম্পানির এই দুরবস্থা শুরু হয়ে যায়, তো এখান থেকে আসলে অনেকেই হতাশ হয়ে যায়। কিন্তু আমি আমার অবস্থান থেকে, যদিও আমি একটা কলেজে অধ্যাপনা করি, আমার একটা ব্যক্তিগত আম, মানে আয় আমি করতে পারি, কিন্তু এই সময়ে অনেকেই কিন্তু বেকার হয়ে পড়ছিল, অনেকেই কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল। হ্যাঁ, মানে হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু আমি হতাশ হইনি। যে আমি আমি আমার টিমের পক্ষ থেকে, যে আমি আমার টিমে যত বিনিয়োগকারীকে আমি বিনিয়োগ করেছি তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা ছিল। সেই দায়বদ্ধতা থেকে আমি কিন্তু কোম্পানির পাশ থেকে সরে দাঁড়াইনি, আমি কোম্পানির পাশে লেগেছিলাম। তো অনেকেই অনেকের সাথে যোগাযোগ করেছি কিভাবে আমরা কোম্পানিকে আবার নতুন করে হ্যাঁ তাকে আমরা জাগাতে পারি। তো এই কারণে আসলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু হ্যাঁ আহ, আমরা তখন বিভিন্ন জায়গায় মানববন্ধন করলাম, বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ আহ, সমাবেশ করলাম। সেই সমাবেশ করে ঢাকাতে করেছি, কুমিল্লাতে করেছি। বিশেষ করে আমি কুমিল্লায় আমার ব্যবসা পরিচালনা করছি, সেখান থেকেই আমরা, কুমিল্লা থেকে আমরা সেই আহ, আন্দোলন বা আমাদের যেই প্রতিবাদ মানববন্ধন বিভিন্নভাবে আমরা ইয়ে করছি। অর্থাৎ আমাদের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে জানাতে চেয়েছি যে না, আমরা আমাদের অবস্থানে আছি, ইনশাল্লাহ কোম্পানিকে আমরা একদিন মানে আমাদের সঠিক ইয়েতে আমরা নিয়ে আসতে পারবো। তো এইখানে আমাদের একটা স্বপ্ন ছিল যে কোম্পানি একদিন ঠিকই হ্যাঁ আমাদের সেই সঠিক রাস্তায় সঠিক ট্র্যাকে আমাদের আসবে। তো এই কারণে আমরা কোম্পানি বিভিন্ন সময় এই মামলা পরিচালনা করতে গিয়ে আমাদেরকে আহ আর্থিকভাবে আমরা তাদেরকে যে সাহায্য সহযোগিতা করতে হয়েছে, যার কারণে আমাদের সকল ডিস্ট্রিবিউটরদের সাথে হ্যাঁ বিনিয়োগকারীদের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে হ্যাঁ কোম্পানির এই মামলা পরিচালনার ক্ষেত্রে আমরা আহ, আমাদের সেই আহ, ভূমিকা আমরা পালন করেছি। এবং আসলে এই কোম্পানিতে কাজ করার পরে 12 সালের পরে যখন আমাদের এই দুরবস্থা নেমে আসে, যারা আমরা বিনিয়োগকারী ছিলাম আমরা দায়িত্ব নিয়ে কিন্তু বিনিয়োগ করাইছি, অনেক সময় এরকম নিশ্চয়তা দিয়েছি যে আমরা আসলে বিশ্বাস করে চিন্তা করি নাই যে কোনোদিন কোম্পানির এই অবস্থা এইভাবে পেছনের দিকে চলে যেতে হবে, এটা আমরাও ভাবি নাই। কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা আহ, আমাদের আমরা একটা পর্যায়ে চলে গেছি, এখন আর আমাদেরকে পিছনের দিকে তাকাতে হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই আজকের এই অবস্থার প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সামাজিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন হতে হয়েছে। অনেকেই, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের কথা আমাকে শুনতে হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা কিন্তু পেছনের দিকে তাকাইনি, সামনের দিকে এগিয়ে গিয়েছি। কিভাবে আমরা আবার নতুন করে দাঁড়াবো হ্যাঁ সেই মানে ইয়ে নিয়ে কিন্তু আহ, চিন্তা, সেই সাহস নিয়ে আমরা আহ, কোম্পানিকে সহযোগিতার জন্য আমরা এগিয়ে গেছি। তো এইভাবে আর কি আমরা আহ, এখন আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ আমরা 12 সাল থেকে এই পর্যন্ত আমাদের অনেক সময় পেরিয়ে গেছে, আমরা কিন্তু হতাশ না। আমরা ঠিকই আহ, দীর্ঘ একটা সময় কিন্তু আমরা অতিক্রান্ত করে ফেলেছি। ইনশাল্লাহ আমাদের সূর্য আবার উদিত হবে ইনশাল্লাহ। আমাদের অন্ধকার থেকে আমরা কিন্তু অনেকটা আলোর দিকে আমরা চলে আসছি। তো আমি দেশবাসী যারা আমার আমার এই লাইভটি শুনছেন তাদের প্রতি আমার আহ, কথা একটাই থাকবে যে ইনশাল্লাহ আমরা হতাশ নই, আমরা কিন্তু ঠিকই আমাদের কোম্পানিকে আমাদের লক্ষ্যস্থলে ঠিকই নিয়ে যাব। এবং আমরা নতুন করে নতুন উদ্যমে
আবার কাজ করবো। আমি আমার বিনিয়োগকারীদেরকে কিন্তু ঠিক এইভাবেই তাদেরকে আমি দিচ্ছি। এখন পর্যন্ত তাদেরকে মানে যারা হতাশাগ্রস্ত আছে তাদেরকে এখন পর্যন্ত আমি এই আশা আশার বাণী দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তবে শুধু এটা আশার বাণী না, আসলেই বাস্তবে আমরা রূপদান করব। আমরা যেভাবে সবাই একই সাথে আমরা মানে এই কাজে ঝাঁপিয়ে পড়েছি ইনশাল্লাহ, এটা আমাদের জন্য একটা, আমরা 1971-এ যেভাবে যুদ্ধ করেছি সবাই মানে একত্রিত ভাবে, আমরা কিন্তু এই ডেস্টিনির পাশে আমরা সবাই এখনো আছি ইনশাল্লাহ। অনেকে মনে করে যে আসলে ডেস্টিনি হয়তো তলিয়ে গেছে বা হয়ে গেছে, কিন্তু না, আমরা প্রমাণ করতে চাই যে আমরাও আবার আমরা আছি, এই কোম্পানির সাথে আছি ইনশাল্লাহ। এবং আমার যে প্রত্যয়, যে কোম্পানি যতদিন পর্যন্ত মুক্ত না হবে, আমাদের এমডি রফিকুল ইসলাম স্যার যতদিন মুক্ত না হবেন ততদিন পর্যন্ত আমরা এই মানে এই ট্র্যাকে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। সকলের প্রতি আমাদের সেই দৃঢ় প্রত্যয় আমি ব্যক্ত করছি। তো সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্যটি শেষ করছি আর কি। জি স্যার, ধন্যবাদ আর একটা স্যার। বিষয় বলি স্যার, আপনি কবে থেকে এই সাংগঠনিক কাজটা কিভাবে শুরু করলেন, মানে এই যাত্রাটা? আমি 2006-07 থেকেই আমার প্রথম ট্রি প্লান্টেশনের মাধ্যমে আমি এই কাজটা শুরু করি মানে এটা এবং তো এটা আস্তে এটা আস্তে। না স্যার, এটা তো আপনি শুরু করেছেন, কিন্তু ধরেন এই জি 12 সালের পরে আপনি কখন কিভাবে জি জি। শুরু করলেন এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো? হ্যাঁ হ্যাঁ, 12 সালের পরে আমাদেরই একজন বিনিয়োগকারী হঠাৎ করে দেখা হওয়ার পরে বলতেছেন যে এইভাবে স্যারের সাথে আমাদের দেখা হয়েছে, স্যারের সাথে আমাদের দেখা করার একটা সুযোগ হয়েছে, যে এইভাবে তখন আমার মনে একটা ইয়া আশার আলো জাগলো যে হয়তো স্যারের সাথে যোগাযোগ করা যাচ্ছে, তো আমরা যাই। তখন আমি কি করলাম, আমাকে বললো যে আপনি যাবেন কিনা, স্যারের সাথে দেখা করতে যাবেন কিনা। তখন আমি বললাম অবশ্যই যাব। তখন আমার মনে হচ্ছে যেন আমি নতুন একটা কিছু দেখতেছি, নতুন একটা মানে আলো আমি দেখতেছি। তখন আহ কুমিল্লা থেকে ওনার সাথে আমরা ঢাকা গেলাম। ঢাকা গিয়ে স্যার তখন ছিলেন পিজি হসপিটালে, তখন স্যার এডমিট ছিলেন। তো ওখানে আচ্ছা, স্যারের যাই সাথে হোক, মানে ওকে, ঠিক আছে, যে ঠিক আছে, ওটা ওকে ডান। সেখান থেকে তার শুরু করেছি আর কি। তার পরবর্তীতে কাজ থেকে আপনি তার জি জি, তার পরবর্তীতে বিভিন্নভাবে মামলা কার্য পরিচালনার জন্য আমরা আমাদের সহযোগীদের সাথে নিয়ে আমরা কিন্তু স্যারকে অনেক আর্থিকভাবে আমরা স্যার স্যারের আরেকটা কথা বলি, এই যে স্যার 12 সাল থেকে আপনি যে এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, আপনার পারিবারিক ভাবে কি আপনি কোন রকম বা সামাজিক ভাবে এটার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়েছে, অবশ্যই। যেমন একটা পারি- এক্সাম্পল আমরা, কারণ আপনি তো জি একজন প্রভাষক, জি হ্যাঁ, তো যেহেতু আপনি একজন একটা দায়িত্বে আছেন একটা প্রতিষ্ঠানের একটা, তো জি সেই ক্ষেত্রে সেখানে থেকেও আপনি ডেস্টিনির গান গেয়ে গেছেন, সেই কারণে জি জি। আপনার কি ধরনের প্রতিবন্ধকতা আপনি পড়ছেন একটু শুনতে চাই সবাই। আসলে আমার প্রতিবন্ধকতা কিন্তু ঘর থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, মানে এটা নিয়ে নানা নানা ধরনের মানে এক একজন এমন ধরনের কথা বলে যে আমার তখন ইচ্ছে যে কান দুটো বন্ধ করেই রাখি, যে বিভিন্ন ধরনের মানে এক কথায় যেটাকে গঞ্জনা বলে আর কি, সেই গঞ্জনা শিকার হতে হয়েছে। কিন্তু আমি আসলে আহ, তাৎক্ষণিকভাবে কোনো প্রতিবাদ করা আসলে ভাষাও নাই, যে আমরা ইনশাল্লাহ কাজে দেখাবো। এখন মুখে বলে তো আসলে কোনো কিছু করণীয় নাই, আর কাজে দেখাবো ইনশাল্লাহ আমরা। তো যখন কোনো কোনো জায়গায় একটু বলি তখন বলে এরা আসলে এমন ভাবে মানে এটাকে বিশ্বাসে মনে প্রাণে নিয়েছে, এদের সাথে আসলে কথা বলে কোনো হবে না। তো এইভাবে আর কি বিভিন্ন ভাবে সামাজিক ভাবে আমরা যখন করি, সেখানেও কিন্তু এই ধরনের কথাবার্তা আমাদের শুনতে হয়েছে আর কি, যে ওই যে দেখো পাগল যায় এরকম আর কি। তা আমরা ওই ধরনের আমি বলছি না, এইভাবে পাগল না হলে আসলে একটা কোম্পানিকে মুক্ত করা যাবে না। তো ইনশাল্লাহ সবাই আমরা এইভাবে যদি পাগল হয়ে যাই, এইভাবে যদি তার প্রতি আমাদের মানে আন্তরিকতা বাড়িয়ে দেই, তো ইনশাল্লাহ আমরা আহ, এই ডিস্ট্রিক্টকে একদিন মুক্ত করতে পারবো এবং আমরা স্বাধীনভাবে আবার আগের মতো ব্যবসা, হ্যাঁ, আমাদের ব্যবসা করার পরিবেশ ফিরে পাবো। আমরা সবাই স্বাধীন আবার হয়ে যাব, আর্থিকভাবে আমরা আবার সবাই মুক্ত হয়ে যাব, স্বাধীন, হ্যাঁ, আহ, স্বাধীনতা অর্জন করব আর কি। ইকোনমিক স্বাধীনতা যেটাকে বলে, আমরা বেকার মুক্ত বাংলাদেশ আবার গড়ার যে স্বপ্ন একদিন যাই হোক আমাদের স্যার, এমডি রফিকুল ইসলাম দেখেছিলেন। আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম
করতে পারবো, এটাই হলো আমাদের বড় কথা। বাকি বাকি জি বিষয় জি জি নিয়ে জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং অনেক বেশি জি এনলাইটিং করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি অনেক বেশি, কারণ আপনাকে দেখে সারা বাংলাদেশে যারা বিনিয়োগকারী তারা দেখছে, তারা আশা করি আপনার এই কন্ট্রিবিউশন এবং আপনি মানুষের পাশে দাঁড়ানোর যে প্রত্যয় ব্যক্ত করেছেন, ইনশাল্লাহ মানুষ মনে রাখবে, জি আপনাকে সম্মান করবে। কারণ সামাজিকভাবে মানুষ ভালো অবস্থান থাকার পরে অনেকেই ডেস্টিনি পরিচয় দেয় নাই, কিন্তু আপনার জায়গা থেকে আমিও আপনাকে খুব কাছ থেকে দেখেছি যে আপনি এইরকম একটি সম্মানিত জায়গায় থাকার পরেও ডেস্টিনির গুণগান গেয়ে গিয়ে আপনার বিভিন্ন রকমের মানে ক্রিটিসিজমের অবস্থা পড়েছেন, তারপরেও আপনি পিছপা হন নাই, এই পরিচিত। আপনাকে অসংখ্য জি ধন্যবাদ। আপনার মতো এরকম যারা ভূমিকা রেখেছেন তাদের কারণেই আজকে ডেস্টিনির এই প্রদীপটুকু এখনো জেলে মানে জ্বলে আছে এবং জ্বলে থাকবে ইনশাল্লাহ আগামী দিনে, এবং আলোকিত হবে আবারও ইনশাল্লাহ। তো আপনাকে জি অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি থাকেন তাহলে। আমাদের এখনই আমাদের যিনি ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী সমাজী স্যার আপনার আমাদের মাঝে আসবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনিও করবেন, আর যারা জি আমাদেরকে শুনছেন এবং দেখছেন তারাও যদি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান বা কোনো প্রশ্ন করতে চান আপনারা করবেন। আমি এখন একটু সংক্ষিপ্ত মামলা সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা দয়া করে একটু প্রশ্নগুলো করবেন। একটু দ্রুত প্রশ্নগুলো একটু করেন যারা করতে যাচ্ছেন। আমি অলরেডি প্রশ্নগুলা দেখছি, কে কোথা থেকে দেখছেন আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি। জনাব আরিফ খান কুয়েত থেকে বলছেন, মনির হুসাইন, মাননীয় বিচারক বিন্দু, বিনিয়োগকারীর কোনো অভিযোগ নাই, তারপরে কেন আমরা মুক্তি পাচ্ছি না? একদম সত্য কথা যে বিনিয়োগকারীদের কোনো অভিযোগ নাই, তারপরেও কিন্তু আমাদের বিষয়টা যা হচ্ছে, যেটা আমরা আসলে দেখতেছি শুধু, আর কিছুই আমাদের করার নাই। কেরানীগঞ্জ থেকে দেখতেছেন মাহমুদ ইকবাল। জি। আর যারা আমি প্রথমে মামলাগুলোর একটু আপডেট আপনাদেরকে দিচ্ছি আমার জায়গা থেকে। যদিও মঙ্গলবারে যখন শুনানিগুলো হয় তার পরবর্তীতে আমি চেষ্টা করি একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরা। তারপরেও আমাদের আইনজীবীর কাছ থেকে বিস্তারিত, কারণ আমাদের আজকে যিনি প্রধান আইনজীবী আমাদের এহসানুল হক সমাজি স্যার একটা প্রোগ্রামে আছেন, যেই কারণে ওনার অংশগ্রহণ করতে একটু দেরি হচ্ছে। আর অন্য কিছু নয়, যে কারণে আপনারা একটু ধৈর্য ধরবেন। তার উনি জয়েন করার আগে আমি আপনাদের সামনে বেসিক কিছু আলোচনা তুলে ধরতে চাই, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে সমসাময়িক প্রেক্ষাপটের উপরে সেটাও আপনারা করবেন। খিলগাঁও থেকে মোস্তফা কামাল, সচিন রয়, দিনাজপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে জহিরুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ মনির হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু সুখবর দিলেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন ভাই, ইনশাল্লাহ দিব, কারণ কাজ আগানোর আগে কোনো কিছু ডিক্লেয়ার দেওয়া কিন্তু আর ঠিক না, তবে ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হবে। আমরা ইনশাল্লাহ উইন করবো। মুক্তার আহমেদ, হ্যাঁ অবশ্যই আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হাবিব সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ। জি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, তবে আমি একটু আপডেট আলোচনা করছি। দেখেন, আমাদের বেসিক্যালি আপনারা জানেন যে দুইটা মামলা চলমান। তো এই দুইটা মামলার মধ্যে মাল্টিপারপাসের মামলাটার অলরেডি রায় হয়ে গেছে হাইকোর্ট থেকে। আমাদের বিশেষ করে রফিকুল আমিন স্যার আমাদের জামিনে জামিনে মুক্ত আছেন মাল্টিপারপাস কোঅপারেটিভ মামলাতে। তাহলে আর রয়ে গেল কি ট্রি প্ল্যান্টেশনের মামলাটা। তো ট্রি প্ল্যান্টেশনের মামলাটা আপনারা জানেন যে এটার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। তো ইন দি মিন টাইম গত কয়েকটা শুনানিতে দুদক আপনার টাইম পিটিশন দিচ্ছে, শুনানিতে তেমন অংশগ্রহণ করছে না। তো এই ব্যাপারে আইনানুগভাবে কি করণীয়, আমাদের যিনি প্রধান আইনজীবী উনি আশা করি ইনশাল্লাহ এর মধ্যে উনি সম্পৃক্ত হবেন এবং আপনাদেরকে আপডেট দিবেন। তবে একটা কথা, যারা এখানে বিনিয়োগকারী যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আমি ক্লিয়ার করে বলতে চাই আপনাদেরকে, আমাদের এই দুইটা মামলা হলো মানি লন্ডারিং এর মামলা। আর মানি লন্ডারিং এর মামলায় সর্বোচ্চ সাজা হলো 12 বছর। তো জেল কোড অনুসারে 12 বছর কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এখন যেহেতু ট্রি প্ল্যান্টেশনের বিচার কাজটা শেষ হয় নাই, তাহলে যদি এটা 12 বছরও হয়ে থাকে, তাহলে আমাদের বিশেষ করে রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার
11ই অক্টোবর ওনারা আত্মসমর্পণ করেছেন। তার মানে 12 বছর সমাপ্তি হবে 11ই অক্টোবর। তার মানে সর্বোচ্চ সাজাও যদি মানে খাটতে হয়, তাহলে 11ই অক্টোবরে কিন্তু শেষ, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করেন। সুতরাং মামলাটা যদি বিচারিক কাজটা হয়ে যেত, তাহলে আমরা ওনাদেরকে আগে পাওয়ার একটা আমরা আশা করেছিলাম। এখন যেহেতু আমরা যতটুকু জানতে পারলাম যে যে দায়রা জজ আদালতের যিনি বর্তমানে বিচারক হিসেবে আছেন, উনি সম্ভবত পদোন্নতি পেয়ে কোনো একটা জায়গায় উনি ট্রান্সফার হচ্ছেন। ওনার জায়গায় কোনো একজন মাননীয় বিচারপতি আপনার এখানে স্থলাভিষিক্ত হবেন এবং মামলাটা কন্টিনিউ করবেন। তো আমরা যেটা বুঝতে পারছি যে হয়তো নতুন যিনি আসবেন উনি হয়তো আরো কিছু সাক্ষ্য গ্রহণ নিয়ে হয়তো আগাবেন, তবে খুব বেশি দিন যে লাগবে ব্যাপারটা কিন্তু ওই পর্যায়ে নাই, কারণ সবকিছুর কিন্তু একটা সমাপ্তি আছে। তো যেহেতু আমরা প্রায় 12 বছর এখানে ধৈর্য ধরেছি, সুতরাং আর কটা দিন আমাদের ধৈর্য ধরার সেই মেন্টালিটি এবং সেই ধৈর্য আমাদের কিন্তু আছে আল্লাহর রহমতে। আপনাদেরকে আমি বারংবার আমার এই আলোচনায় একটা কথাই বলি, আপনারা যারা এই 45 লাখ পরিবারের সাথে যারা জড়িত, তাদেরকে বিনীত আহ্বান এবং অনুরোধ করছি, রফিকুল আমিন স্যার একটা আমাদের এই প্রতিষ্ঠানের এবং একজন ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি। ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। স্যারের জন্য দোয়া করবেন। স্যার যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে এসে আমাদেরকে যেন ব্যবসায়িক কার্যক্রম দেশে এবং দেশের বাইরে আমরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারি, সেই ব্যাপারে যেন স্যারের একটা ভূমিকা আমরা যেন পাই, আল্লাহ যেন সে তৌফিক দেয়, এই জন্য দোয়া করবেন। কারণ এত মানুষের দোয়া কোনোদিনই বৃথা যেতে পারে না। আর এই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশক, কারোই কোনো কিন্তু অভিযোগ নাই। তাহলে কারোই কোনো অভিযোগ নাই, তারপরেও এই পরিস্থিতিতে এখন আপনাদের যদি আপনারা যারা দেখছেন, আপনারা কি আসলে রফিকুল আমিন স্যারের মুক্তি চান কিনা, আপনারা কমেন্টস করে জানাবেন। কারণ এই মুহূর্তে দুদকের যে অ্যাক্টিভিটিস, এটা আমরা আসলে কোনোভাবে কামনা করি না। তো দুদক নিয়ে আমাদের বড় আর কিছু নাই। সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দুদকের অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু অলরেডি তারা মানে সবাই কিন্তু এটার ব্যাপারে জানে। তারপরেও আমরা মনে করি তাদের জায়গা থেকে আমরা একটা যেহেতু মামলাটা শেষ পর্যায়ে, আশা করি একটা যাই হোক এর ব্যাপারে একটা মাননীয় বিচারক হয়তো একটা সিদ্ধান্ত নেবেন আশা করি। কারণ সবকিছুরই তো একটা সমাপ্তি আছে, তো এটারও একটা সমাপ্তি হবে বলে আমরা বিশ্বাস করি, মনে করি। এই হলো বিষয় আমার কাছে মামলা সংক্রান্ত বিষয়। সুতরাং আর কটা দিন ধৈর্য আমাদেরকে ধরাই লাগবে, ইনশাল্লাহ মুক্তি আমাদের হবেই। এতে কোনো কারণ এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ মানুষ, এটা একটা বিরল ঘটনা, আসলে বিরল ঘটনা। একটা বেসরকারি কোম্পানির পক্ষে এটা যদি শুধুমাত্র শুধু টাকার কারণে হইতো, তাহলে কিন্তু মানুষ এতদিন পর্যন্ত এত গান গাইতো না। তাহলে টাকার পরেও কিছু জিনিস আছে, তাহলে কি আছে? তার মানে এই প্রতিষ্ঠান মানুষকে সামাজিকভাবে দায়িত্ব পালন করার জন্য যে সক্ষমতা বা যে যোগ্যতাগুলি প্রয়োজন, অর্থ আয় করার পাশাপাশি একটা মানুষ কিভাবে তার স্বকীয়তা, তার পার্সোনালিটির বিকাশ ঘটাবে, এই বিষয়টা এই প্রতিষ্ঠান তিলে তিলে এই মানুষগুলাকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তাই এই মানুষগুলা, এই প্রতিষ্ঠান মানে মায়ের ভূমিকার মতো আপনার শিক্ষকের যে মানে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু এই প্রতিষ্ঠান পালন করেছে। যেমন আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই স্টেশনে কন্টিনিউ আছি, ডেস্টিনির সাথে জড়িত যারা সাইকেল হোল্ডার প্লাস সিলভার এক্সিকিউটিভ, পিএইচডিও হয় নাই এমন যারা প্রশিক্ষণ নিয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে 12 সালের পরে, তারা বেশিরভাগ লোকও কিন্তু টপ ম্যানেজমেন্টের সাথে কাজ করতেছে। আবার অনেকে ব্যক্তিগত উদ্যোগে অনেক ভালো করেছেন। তার মানে কি? তার মানে এখানকার যে শিক্ষা, যে কিভাবে মানে সার্ভিস প্রোভাইড করতে হয়, কিভাবে উইন করতে হয়, কিভাবে পজিটিভ অ্যাটিটিউড তৈরি মাথায় মানে পজিটিভ বিল্ড রেখে কিভাবে সফলতাকে ছিনিয়ে আনতে হয়, এই বিষয়গুলো কিন্তু এই প্রতিষ্ঠান আমাদেরকে তিলে তিলে আমাদেরকে এগুলো শিখিয়েছে। তো এবং আপনি যদি খেয়াল করে দেখবেন, এই প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত কর্মীরা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন
মানে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, সেই কোম্পানিগুলোতে তারা কিন্তু সফলতার সাথে কিন্তু তারা ভূমিকা রেখে চলছে এবং ভালো করছে। তা এর কারণ কি? কারণ একটা প্রতিষ্ঠান যদি শুধু টাকা আয় করার বিষয়টাই থাকতো, তাহলে কিন্তু মানুষ এতটুকু কৃতজ্ঞতাবোধ থাকতো না। তার মানে এখানে মানুষকে জীবনবোধ এবং সত্যিকার একটা মানুষের পৃথিবীতে এসে তার করণীয় কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের কর্মের মাধ্যমে এই প্রতিষ্ঠান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। কারণ নিজে সফল হয় কিন্তু সফল না, মানুষকে সফল করার মাধ্যমে যদি আমি সফল হতে পারি, সেটাই কিন্তু সফলতা। তো সেই বিষয়টা কিন্তু এই প্রতিষ্ঠানের ভূমিকা রেখেছে এবং এটাই বাস্তব। জি। আর এইখানে সমসাময়িক আরেকটা বিষয় হলো, সবারই একটা প্রশ্ন থাকে, তাহলে ডেস্টিনি 2000 লিমিটেডের যে বর্তমান প্রেক্ষাপট সেটা কি? দেখেন, আমার বক্তব্যটা আমি প্রায় স্পষ্টই একটা কথা বলি, সেটা হলো ডেস্টিনি 2000 লিমিটেডে বর্তমানে যারা কোর্ট থেকে অ্যাপয়েন্টেড এবং আমাদের যারা শেয়ার হোল্ডার থেকে যারা পরিচালনা দায়িত্ব পালন করেছেন, কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশনটা কি? কোর্টের ইনস্ট্রাকশন হলো, এই প্রতিষ্ঠানে যারা বর্তমানে দায়িত্ব পালন করেছেন তারা এই প্রতিষ্ঠানের আয় ব্যয় অর্থাৎ সম্পদ টোটাল একটা অ্যাসেসমেন্ট করে তারা কোম্পানিটাকে গোছাবে এবং এটা পরিচ্ছন্ন করে কোর্টের কাছে তারা কিন্তু কি করবে, সাবমিট করবে। তো আমরা বা আমরা অনেকেই যারা এটার সাথে সাংগঠনিকভাবে সামাজিকভাবে জড়িত, আমরা যতদূর জানা যে এই প্রতিষ্ঠানের এখনো অডিট কার্যক্রম কমপ্লিট হয় নাই। আর অডিট কার্যক্রম সম্পূর্ণ হওয়ার আগে ব্যবসা চালু করার বিষয়টা একেবারে একটা সিলি ম্যাটার, এটা হাস্যকর ব্যাপার, একেবারে হাস্যকর ব্যাপার। তবে আমরা মোদ্দা কথায় যতটুকু বুঝি, ডেস্টিনি 2000 লিমিটেড অলমোস্ট একটা দেনাদার প্রতিষ্ঠান। কারণ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি 540 কোটি প্লাস আশেপাশে প্রায় এরকম টাকা তারাই পাবে। ট্রি প্ল্যান্টেশন কত টাকা পাবে আমি এটা স্পষ্ট বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব দেখি আগামী নেক্সট লাইভ প্রোগ্রামে আপনাদের ক্লিয়ার করার। তো আমার কথা হলো, দেনা কোথাও আবার ডেস্টিনিও পাবে। তো দেনা পাওনা মিলেই প্রতিষ্ঠান, তাই এটা যখন অডিট কার্যক্রম আসবে তখনই কিন্তু এই প্রতিষ্ঠানকে কন্টিনিউ করা যাবে, এর আগে না। এর আগে যদি কেউ বলে, এটা এক ধরনের পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। কারণ প্রতিষ্ঠান চালু করার যে বেসিক যে ফান্ডামেন্টাল সিস্টেম, সেই সিস্টেমে আগাইতে হবে। আর আরেকটা কথা আমি মানে প্রায় একটা কথা বলি, ডেস্টিনি ব্যবসা করতে গেলে ডেস্টিনিকে অবশ্যই এমএলএম এর লাইসেন্স নিয়ে কিন্তু কাজটা করতে হবে। তাহলে ডেস্টিনি যদি এমএলএম লাইসেন্স পায়, তাহলে বাংলাদেশে আরো 500 কোম্পানি পাবে, এবং এটা বাস্তবতা, এর বাইরে কিন্তু কিছু নাই। তাহলে এই জিনিসটা যখনই হবে তখন কিন্তু দৃশ্যমান হবে। তো আমাদের বক্তব্য হলো যে আমাদের বিনিয়োগকারীরা এখনো দেখেন সাংগঠনিকভাবে ভূমিকা রাখার কারণে বহু লোক এখনো ফোন করে বলে যে তাদেরকে এখনো পর্যন্ত তাদের মানুষের টাকা দেওয়ার জন্য তাদেরকে এত পরিমাণ নির্যাতন সহ্য করতে হচ্ছে, কল্পনা করা মুশকিল। যেই যেই সংবাদ আমার মনে হয় বর্তমানে যারা বোর্ডে আছেন তাদের অনেকের কাছেও নাই, যে মানুষ কতটা কষ্টে আছে, কতটা এই বিনিয়োগের মানে দায় নিয়ে এখনো পর্যন্ত ভূমিকা রাখতেছে। এমনও ঘটনা আছে মানুষ না মানে জানাজায় অংশগ্রহণ করে না, মানুষের পারিবারিক কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে না, কেন? সেখানে গেলে মানুষ টাকা চাইয়া বসে। তাহলে এই দায়বদ্ধতা কি এড়ানোর কোনো সুযোগ আছে? তার মানে এই জিনিসগুলো সুযোগ নেই। তার মানে আমাদের অডিট কার্যক্রম কমপ্লিট হওয়ার পরে এরপরে গিয়ে দেখা যাবে যে আসলে এই প্রতিষ্ঠানের পিকচারটা কি। এটা হলো একদম বাস্তব কথা। এরপরে ব্যবসা চালুর বিষয়টা আসবে। আর এর আগে যদি কেউ এগুলো বলে, সে স্ট্রেট মিথ্যাচার করতেছে। এই মিথ্যাচার যদি কেউ বলে, আপনারা নোট করে রাখবেন, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, দায়িত্ব নিয়ে কথা বলছি। আমরা চাই প্রতিষ্ঠান চালু হোক, কিন্তু প্রতিষ্ঠানের যে সিস্টেমেটিক ওয়ার্কের বাদ দিয়ে প্রতিষ্ঠান চালু হবে কি হবে না, এটা কমনটি কিন্তু লিমিটেড কোম্পানির বেসিক আইনে কিন্তু এগুলো বোঝা যায়। তো মানুষের বিভ্রান্ত করার জন্য যদি কেউ চেষ্টা করে, আমরা এই 12 বছর দেখেছি, সে নিজে আস্থা করে চলে যাবে যদি কেউ এরকম থেকে থাকে। তো হতাশার কোনো কারণ নাই, আর বিভ্রান্ত হয়ে না দয়া করে। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং এটাই বাস্তব, এই প্রতিষ্ঠানে মানুষ তার টাকাটা পাবে রফিকুল আমিন স্যারের মুক্তির মাধ্যমে, বাস্তবতা তাই। আর এর আগে
এই প্রতিষ্ঠানে গত 5-6 বছর দেখেছি সম্পদ লুণ্ঠন করার একটা পায় তারা করেছে, এবং কারা কারা এটার সাথে জড়িত ছিল এটা আপনারা জানেন। তো মানে সহযোগিতা করার জন্য, হেল্প করার জন্য সক্ষমতার দরকার, আর লুটপাট করার জন্য কিন্তু সক্ষমতার দরকার নাই। তো হতাশার কোনো কারণ নাই, ধৈর্য ধরেন। আমরা হাজার হাজার মানুষ সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত আছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রতিষ্ঠানের মায়ের ভূমিকা পালন করে গেছে রফিকুল আমিন স্যার, এটার বলার অপেক্ষা রাখেন, উনি একটা কর্ম দিয়ে প্রকাশ করেছেন। আর বাকি আমরা গত 5 বছরে যত কমিটমেন্ট দেখছি, সব কমিটমেন্ট কি হয়েছে এটা আমরা বুঝতে পারছি। এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আপনারা আর যদি কোনো প্রশ্ন থাকে করেন। আমি আশা করি সমাজ স্যার এখনই এখনই অংশগ্রহণ করবেন। উনি আমার সাথে আমার কথা হয়েছে এই প্রোগ্রাম চলাকালীন টাইমে, উনি একটা সামাজিক প্রোগ্রামে আছেন, তারপরেও আমাদেরকে একটু সময় দিবেন স্যার। তাহলে কি অ্যান্টি নিবেন এখনই? স্যার প্লিজ, ওয়েলকাম স্যার, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। থ্যাংক ইউ স্যার। ওকে, জি স্যার, ওকে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। জি, আমাদের অলরেডি এখনই আমাদের প্রধান আইনজীবী এহসানুল হক সমাজি স্যার আমাদের সাথে এখনই যুক্ত হবেন। উনি এই মাত্র বাসায় ফিরলেন, একটা প্রোগ্রামে ছিলেন, যেই কারণে আজকে আমাদেরকে প্রথমে সময় দিতে পারেন নাই। তারপরও জি, আব্দুল কাদের শেখ, রফিকুল আমিন স্যারের মতো মানুষ মুক্তির জন্য আমার সমস্ত পাওনা ছেড়ে দিতে পারে, কারণ তিনি হচ্ছে সত্যের প্রাণ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে শোয়েব আহমেদ, আপনাকে ধন্যবাদ। আব্দুল আলিম, ছিলাম, আসি, থাকবো ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, তো এখন এই হলো বিষয়। এখন আসেন, আমরা রফিকুল আমিন স্যারের নেতৃত্বে কিভাবে, কেন ইনশাল্লাহ আল্লাহ যদি স্যারকে হায়াতে বাঁচে থাকে, আমরা কেন আবার ঘুরে দাঁড়াবো, এটার একটা বেসিক কারণ আমি আমার আলোচনাগুলোতে রাখি। সমাজ স্যার আসার আগে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখেন, আজকের পৃথিবীর সবচেয়ে কঠিন যে বিষয়টা, সেটা হলো একটা প্রতিষ্ঠানের বাজার তৈরি করা, এবং সেই বাজারে প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে প্রতিষ্ঠানটাকে ডে বাই ডে অগ্রসর করা। তো এই বিষয়টা আজকের পৃথিবীর জন্য আগেও ছিল, কিন্তু এখনকার তথ্য প্রযুক্তির কারণে এটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যারা রফিকুল আমিন স্যারের সাথে আমরা যারা প্রথম থেকে ছিলাম বা আছি, আমরা দেখেছি রফিকুল আমিন স্যারের যে মার্কেটিং দক্ষতা, এটা একটা মানে ভিন্ন বিষয়, এটা একটা বিরল ঘটনা। এবং উনি এমন একটা পার্সোনালিটি যে আল্লাহর অশেষ রহমতে উনি শুধু দেশে না, দেশের বাইরে সারা পৃথিবীতে ব্যবসা করার সক্ষমতা রাখেন। এটা অলরেডি কিন্তু উনি ওনার অ্যাক্টিভিটিস দিয়ে 12 সালে কিন্তু প্রুভ করেছেন। আর আরেকটা ব্যাপার বলি, একটা সময় স্যার একটা কথা বলছিলেন যে আমি যখন ডেস্টিনি শুরু করেছিলাম, তখন কিন্তু ও হাতে গোনা কয়েকটা লোককে নিয়ে আমি শুরু করেছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবার মুক্তি পাওয়ার পরে অলরেডি কিন্তু লাখো লোক জড়িত। তার মানে ডেস্টিনি যখন শুরু করেছিল তখন হাতে গোনা কয়টা লোক ছিল, আর তখনকার মানুষগুলি এই টিম ওয়ার্ক কিভাবে করতে হয়, সেলস কিভাবে করতে হয়, মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে গ্রো করতে হয়, কিভাবে ডে বাই ডে মানে বিজনেসকে স্কেলেবল করতে হয়, এই বিষয়গুলোর ধারণা কিন্তু তখনকার ক্রেতা পরিবেশকদের ছিল না ওই লেভেলের। কিন্তু 12 সালের পরে, এই ট্র্যাজেডির পরে অলরেডি কিন্তু লক্ষ লক্ষ লোক অলরেডি কিন্তু এই দক্ষতা অর্জন করে বসে আছে। তাহলে রফিকুল আমিন স্যার স্টার্ট করবেন এবার লাখো লোক নিয়ে, তার মানে খুব টাইম যে বেশি লাগবে ব্যাপারটা তা না। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমাদের একটা অভিজ্ঞতা, ডেস্টিনির বিশেষ করে ডায়মন্ড বা সিনিয়র যারা বিজনেসে ছিলেন, অনেকে পৃথিবীর বিভিন্ন এমএলএম কোম্পানিতে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড একটা জায়গা তৈরি করেছেন। এখন এই ওয়ার্ল্ড ওয়াইড জায়গা তৈরি করতে গিয়ে তাদেরও কিন্তু একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। তারা দেশে যখন ছিলেন তখন কিন্তু রফিকুল আমিন স্যারকে ওইভাবে চিনতে পারেন নাই। তারা যখন আমেরিকা, ইউরোপ
পৃথিবীর বিভিন্ন দেশে যখন কাজ করেছেন, তখন তারা বুঝতে পেরেছেন যে রফিকুল আমিন স্যার আসলে মানে কোন লেভেলের মানুষ ছিলেন। এবং তারা অলরেডি আমরা দেখি তাদের বক্তব্য তারা এখন অনলাইনে প্রকাশ করে, বিভিন্ন জুম মিটিং এ প্রকাশ করে। তারা এখন বলতেছে যে না, রফিকুল আমিন আসলে ভিন্ন টাইপের লোক। এই পৃথিবীতে যত মানে উদ্যোক্তা আছে, উদ্যোক্তা সৃষ্টির মহাকারিগর, কারিগরদের মহাকারিগর হলো রফিকুল আমিন স্যার। এটা কিন্তু তাদের মুখ থেকে তারা স্পষ্ট বলে, কারণ তারা দুনিয়া দেখছে সেই কারণে। এখন দেশে যখন ছিল তখন কিন্তু সেই লেভেলের কিন্তু বিষয়টা ওইভাবে কিন্তু মূল্যায়ন করতো না। তো এখন এটা হলো বাস্তব কথা। তো সেজন্য আরেকটা কথা আমি ক্লিয়ার কাট বলি, এখনো বলি, রফিকুল আমিন স্যার ডেস্টিনি ব্যতিক্রম শুধু রফিকুল আমিন স্যারের কারণে। এখন এটাই সত্য। কারণ আপনার এই যে আমি কিন্তু আমার গত লাইভগুলো বিভিন্ন লাইভে যে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে একটা কথা বলেছিলাম যে ডেস্টিনি বোর্ড, বর্তমান যে বোর্ড আছে, তারা কথার কথা ধরে নিলাম, তারা কি করলো, লাইসেন্স পাইলো ব্যবসা করার। তো তাদের তো দেনা পাওনার হিসাব তো তাদেরকে দেওয়াই লাগবে আগে, এরপরে না ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, ধরে নিলাম ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। তো তারা কিন্তু এই মার্কেটে যারা অন্যান্য কোম্পানি আছে তাদের সাথে কম্পিটিশন করা লাগবে। এখন অনেকে যারা বিভিন্ন এমএলএম কোম্পানিতে আছে, ডেস্টিনি লাইসেন্স পাওয়ার পরে তারাও লাইসেন্স পেয়ে যাবে। এখন যারা বিভিন্ন এমএলএম কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে ভালো আছে, তারা যে হুট করে এসে ডেস্টিনিতে চলে আসবে, এটা যারা মানে আপনার কি বলে চিন্তা করে, তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছে। কারণ ডেস্টিনির অনেক ডায়মন্ড, অনেক সিনিয়র পিএইচডি, মানে হিউজ, মানে ফাইন্যান্সিয়ালি তারা অনেক ভালো অবস্থানে, অনেকে এখনো বাইরে আছে। তাহলে সবাই আবার এই জায়গায় এসে আসবে, এই চিন্তা করাটা, হ্যাঁ শুধু রফিকুল আমিন স্যার আসলে ইনশাল্লাহ সবাই আসবে। কারণ এটার কারণ কি জানেন, টাকা না। আমরা যখন ডেস্টিনিতে মানে কন্টিনিউ কাজটা করেছিলাম বিরতিহীন ভাবে, ডেস্টিনিতে শুধু টাকা আয় না, এই জন্য এক পিকনিকের মধ্যে জীবন পার করছি। মানে এরকম একটা মানে কি বলে আনন্দময় পরিবেশ, মানে মানে এটা মানে এটা এক বিরল ব্যাপার স্যাপার। তো এই মানে এই পরিবেশ দেওয়ার মতো সামর্থ্য এটা সবার নাই। টাকা আয় করার সুযোগ হয়তো অনেক জায়গায় আছে, কিন্তু সেই যে মানে 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 স্বপ্নের জীবন, জীবন কিভাবে গেছে, আনন্দময় জীবন, মানে অর্থ আয় করাই অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে সাথে ওই সময়টা যেন হয় মানে সোনালী, মানে গোল্ডেন লাইফ যেটাও বলে আর কি, সেই লাইফটা ছিল ডেস্টিনির চলাকালীন টাইমে গোল্ডেন লাইফ। এবং এই এনভায়রনমেন্ট দেওয়ার মতো সামর্থ্য রফিকুল আমিন স্যারের আছে। কারণ উনি যে টাইপের উদার মানুষ, যে পরিবেশ তৈরি করে দিয়েছে, এটা বর্তমানে যারা ডেস্টিনির ক্রেতা পরিবেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে, তারা এটা হাড়ে হাড়ে বুঝতে পারতেছে। হ্যাঁ, অনেকে হয়তো বিভিন্ন জায়গায় টাকা আয় করতেছে, কিন্তু সেখানে এইটুকু নাই, এই সহমর্মিতা নাই, একে অপরের বিশ্বাসের যে ব্যাপারটা, এটা আর আগের জায়গা নাই। ওখানে ওই ওই জায়গাগুলি কিন্তু ওখানে মানে এত সহজ না তৈরি করা, এবং এটাই বাস্তব। হুম। তো যাই হোক, তো এই হলো বিষয়। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই। দেখেন, আমার আরেকটা অভিজ্ঞতার কথা বলি। এই যে আমরা আমাদের সাথে যারা সংগঠন করে, তারা একটা গতিতে থাকে, একটা স্বপ্নের মধ্যে থাকে। এখন জীবিকার প্রয়োজনে অনেকে অনেক বিভিন্ন কোম্পানিতে সম্পৃক্ত হয়েছেও। এবং আমাদের অনেকে, হ্যাঁ আমাদের সমাজী স্যার অলরেডি চলে আসছেন। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। জি, আপনাকে ভিডিওতে দেখতে চাই স্যার। হ্যাঁ, একটু জোরে বলেন। জি। যে আপনাকে ভিডিওতে দেখতে চাই স্যার। ও আচ্ছা, ভিডিওতে না, আচ্ছা দাঁড়ান। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার। স্যার, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এই চরম ব্যস্ততার মাঝেও আপনার একটা পারিবারিক মানে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকেও এসেও যে এই যে আমাদেরকে সময় দেওয়ার যে কমিটমেন্ট আপনার মধ্যে আপনি রেখেছেন, আমরা আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনার প্রতি, অনেক বেশি। মানে আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে আপনি আসলে এত কিছুর মাঝেও যে আমাদেরকে সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জি স্যার, শুকরিয়া। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি স্যার, জি। আমাদের কোনো বক্তব্য নাই। এখন স্যার আপনার কাছে আমাদের একটা আহ, মানে জিজ্ঞাসা, যে আমাদের যে চলমান মামলার কি পরিস্থিতি, তার জায়গা থেকে আপনার একটা বক্তব্য আমরা শুনবো।
এরপরে স্যার আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদের দর্শকরা যারা আমাদেরকে দেখছেন তারাও প্রশ্ন করবেন। আমার জায়গা থেকে হয়তো দুই একটা প্রশ্ন করবো। আপনাকে স্বাগত। আপনারা যারা নিয়মিত দেখেন যে এহসানুল হক সমাজি স্যার আসলে একজন লার্নেড পার্সোনালিটি, এবং লার্নেড পার্সোনালিটি অনেক আছেন, কিন্তু ওনার কর্মের মাধ্যমে উনি যে সুনাম, ওনার যে ব্যক্তিত্ব তৈরি করেছেন, ওনাকে অলমোস্ট বাংলাদেশের অলমোস্ট সকল আইনজীবী ওনাকে চেনেন, এবং আইনজীবীর বাইরে যারা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু ইয়ে করেন তারা ওনাকে চেনেন। তো আমাদের সৌভাগ্য যে উনি ওনার এই মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন এবং আমাদেরকে সঠিক তথ্য প্রদান করার জন্য এই রাত্রেও আমাদেরকে সময় দিচ্ছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই টোটাল আপডেট মামলা সংক্রান্ত বিষয়টা তুলে ধরার জন্য, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আজকের এই একটু লেট নাইটে আপনাদের সাথে শরীক হতে পেরে আমিও খুব আনন্দিত, কারণ শত ব্যস্ততার মাঝেও অন্তত পক্ষে আপনাদের একটু জানার বিষয় যে মামলার সর্বশেষ পরিস্থিতি। তো স্বাভাবিকভাবে আমার একটা আইনি বা নৈতিক দায়িত্ব হলো সর্বশেষ পরিস্থিতিটা আপনাদেরকে অবহিত করা। তার কারণটা হচ্ছে ডেস্টিনির সাথে, আর যার মূল সূত্রটা হচ্ছে এই প্রতিষ্ঠানের কর্ণধার আমার বাল্য বন্ধু জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে কেন্দ্র করে। প্রথমত, এই মামলার গতি যেই বেগে সঞ্চারিত হচ্ছিল, দুর্ভাগ্যবশত বিজ্ঞ বিচারকের বদলিজনিত কারণে সেই গতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। আবার সৌভাগ্যবশত আলহামদুলিল্লাহ যে নতুন বিচারক, যেটুকু জেনেছি, ইনশাআল্লাহ পরবর্তী ধার্য তারিখ থেকে আমরা ওনাকে বিচারকের আসীনে আমরা দেখতে পাবো, নতুন যিনি আসছেন। সুতরাং আমরা আশাবাদী যে 9 জুলাই থেকে আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের মামলার কার্যক্রম পুরোদমে আবার, অবশিষ্ট কার্যক্রম আমি বলবো পুরোদমে আবার শুরু হবে। যেহেতু মামলার প্রায় শেষ পর্যায়ের, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা এবং গুটি কয়েক সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমেই প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি, এবং যেহেতু এখানে একটা বিধিবদ্ধ সময় মহামান্য উচ্চ আদালত নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং মহামান্য উচ্চ আদালতের সেই নির্দেশনা মোতাবেক বিধিবদ্ধ সময়ের মধ্যেই মামলা নিষ্পত্তি হবে। এবং সেই ব্যাপারে যিনি বিজ্ঞ বিচারক হিসাবে আসছেন, আমরা আশাবাদী যে তিনিও অন্তত পক্ষে বিজ্ঞ মহামান্য উচ্চ আদালতের এই নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কখনো নিরাশ নই, আর হব না। ইনশাআল্লাহ আমাদের গতি পুনরায় সঞ্চারিত। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ মামলার বর্তমান আপডেটটা দেওয়ার জন্য। স্যার আমার জায়গা থেকে আমার একটা প্রশ্ন, যে বিশেষ করে গত 3টা শুনানিতে আমরা খেয়াল করলাম দুদকের তরফ থেকে কন্টিনিউ টাইম পিটিশন দেওয়া হয়েছে। এখন বিচারক বদলির বিষয়টা চলতে থাকবে, চলমান প্রক্রিয়া, কিন্তু এটা কি চাইলে কি স্যার উনি যাওয়ার আগ পর্যন্ত চাইলে কি এই জিনিসটা কি শুনানি করা কি যেত কিনা, নাকি বদলির অর্ডার হওয়ার পরে আর এই কার্যক্রমটা সাধারণত হয় না? এটা যদি স্যার আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। যেহেতু কোনো মামলায় সাক্ষী না আসলে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট পক্ষ, সেটা প্রসিকিউশন হোক বা ডিফেন্স হোক, তারা সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন করতে পারেন। তো যেহেতু বিজ্ঞ বিচারকের বদলিজনিত প্রক্রিয়া চলমান এবং সাক্ষী না আসায় স্বাভাবিকভাবে সেটার তীব্র বিরোধিতা করারও ওই সময় কোনো সুযোগ ছিল না বা নাই।
তবে আগামীতে যদি লার্নেড পাবলিক প্রসিকিউটর আবারও কোনো সাক্ষ্য মুলতবির জন্য প্রার্থনা দেন, তখন সেই প্রার্থনার বিষয়বস্তু কি সেটা আমরা জেনে নেসেসারি পদক্ষেপ, অর্থাৎ নতুন বিজ্ঞ বিচারকের জুডিশিয়াল নোটিশে আমরা দেব, এবং আমরা বিজ্ঞ বিচারকের জুডিশিয়াল নোটিশে এটাও বলবো ইনশাল্লাহ যে আমাদের মামলার নিষ্পত্তি করার জন্য মহামান্য উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা রয়েছে। সুতরাং সেই নির্দেশনার আলোকে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ও ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা আমরা বিজ্ঞ বিচারকের কাছেই প্রত্যাশা করি। সে বিষয়ে আমরা যথাসময়ে বিজ্ঞ আদালতের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তাহলে আপাতত তো আপনারা মোটামুটি আমার জায়গা থেকে যে প্রশ্ন ছিল আপনাদের, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, স্যার আছেন, স্যারের কাছে প্লিজ দয়া করে দ্রুত গতিতে করেন, কারণ স্যারের এই বক্তব্যের পরে আমরা কিন্তু এই প্রোগ্রামটাকে সমাপ্তির দিকে নিয়ে যাব। যে আমি আপনাদের কমেন্টস গুলো পড়ছি, যদি কেউ কারো কোনো বক্তব্য থাকে একটু দয়া করে এখনই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, অলরেডি আমাদের এখানে 85 জন লাইভে আপনারা সংযুক্ত আছেন। যেহেতু এই তথ্যগুলি মানুষের জানা থাকা দরকার, আমি বিনীত অনুরোধ করব মানুষের স্বার্থে, সকলের স্বার্থে আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন, যেন মানুষ এই তথ্যগুলি যেন জানতে পারে। তাহলে একজন প্রশ্ন করছেন, এমডি মনির হোসেন, বিনিয়োগকারীর অভিযোগ নাই, আমরা কেন মুক্তি পাচ্ছি না? তো যাই হোক, এটা তো একটা কমন প্রশ্ন যে আমাদের অভিযোগ নাই তারপরে কেন, যেহেতু এটা অলরেডি একটা ট্রায়ালে চলে গেছে, সেই ট্রায়ালটা চলতেই থাকবে, এটা কমন একটা বিষয়। স্যার এখানে আরেকটা একজন প্রশ্ন করছেন, সেটা হলো মানি লন্ডারিং এর মামলায় স্যার 12 বছরের সর্বোচ্চ সাজা। এখন যেহেতু আমাদের যারা বিশেষ করে ম্যানেজমেন্টের রফিকুল আমিন স্যার সহ যারা আছেন, তারা কিন্তু অলরেডি অলমোস্ট প্রায় 12 বছর কিন্তু তারা তাদের হয়ে গেছে। তো এই অবস্থায় স্যার রায়ও যদি সর্বোচ্চ হয়, এটার মানে একটা মানে সম্ভাবনা কি হইতে পারে স্যার? বিষয়টা যে মামলাটা এখনো শেষ হয়, ধরেন 12 বছরের মধ্যে যদি মামলাটার আল্লাহ মাফ করুক যদি সমাপ্তি না হয় স্যার, তাহলে এটার কি হতে পারে স্যার? আপনার কাছ থেকে একজন এটা প্রশ্ন করেছেন। প্রথমত, মামলা রায় ঘোষণা হওয়ার পর সেই রায় যদি কাউকে দণ্ডাদেশ দেয়া হয়, তখনই সেটা কার্যকর হবে। যতক্ষণ পর্যন্ত জাজমেন্ট প্রোনাউন্সড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার দণ্ডাদেশের মেয়াদ গণনার কোনো সুযোগ নাই। সুতরাং সেই ক্ষেত্রে 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর এগুলো একেবারে মূল্যহীন। তবে যখনই রায় ঘোষণা হয়ে থাকে, এই রায় ঘোষণার সাথে সাথে বিজ্ঞ বিচারিক আদালত আসামিকে যেই মেয়াদের জন্য সাজা দিয়ে থাকেন বা দণ্ডাদেশ দিয়ে থাকেন, সেই দণ্ডাদেশটি ফৌজদারি কার্যবিধি 35A ধারার বিধান অনুযায়ী যেই সময়টুকু আসামি কাস্টডিতে থাকবেন, মূল সাজা থেকে সেই কাস্টডির সেই পিরিয়ডটা কর্তন করা হবে। অর্থাৎ আপনি যদি 12 বছর যাবত থাকেন, 12 বছর যদি আপনার সাজা হয়ে থাকে, তাহলে 12 বছর সেটা কর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের ডেস্টিনি রিলেটেড যে মামলা, সেখানে কিন্তু দুটো পৃথক মামলা। একটি হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেড, যেই মামলায় সাজার মেয়াদ আমার জানা মতে যদি ভুল না হয়ে থাকে, তবে সেটার মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। So far it relates to মোহাম্মদ রফিকুল আমিন বা মোহাম্মদ হুসেইন। কিন্তু ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলাটি যেহেতু এখনো চলমান,
যেহেতু কোনো রায় হয় নাই, সিদ্ধান্ত হয় নাই, সুতরাং রায় বা সিদ্ধান্তের আলোকে তখন স্থির হবে যে এর সময়ের গণনাটি নির্ভর করছে রায়ের উপরে, দণ্ডাদেশের উপরে এবং সেকশন 35 এর 35-এর এ ধারার বিধান অনুযায়ী বিজ্ঞ আদালত যখন কোনো আদেশ প্রদান করবেন। সুতরাং আমাদেরকে রায় পর্যন্ত এই মামলায় অপেক্ষা করতেই হবে। সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা আবশ্যক। আমরা বিশ্বাস করি অচিরে ইনশাআল্লাহ এই মামলাটি নিষ্পত্তি হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন করেছেন ইব্রাহিম খলিল, এই বিশেষ করে যারা সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে, আরো তো অনেকের বাকি আছে। এর মধ্যে আমরা তো আয়ুর সাক্ষী হওয়ার অলরেডি একটা পর্যায়ে চলে আসছিল, তাহলে আবারও কি স্যার সাক্ষী গ্রহণ কি আবারও কন্টিনিউ হইতে পারে কি? এই বিষয়ে স্যার ওনার প্রশ্ন। যেই সাক্ষীদের সাক্ষ্য ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে, সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে, সেই সাক্ষীদের বাদ দিয়ে অবশিষ্ট কোন সাক্ষীর যদি নাম চার্জশিটে অন্তর্ভুক্ত থাকে, তদন্তকারী কর্মকর্তা সহ লার্নেড পাবলিক প্রসিকিউটর চাইলে তার মামলা প্রমাণের স্বার্থে সেই সাক্ষীদেরকেও আদালতে সাক্ষ্য প্রদানের জন্য উপস্থাপন করতে পারেন, হাজির করতে পারেন, সাক্ষ্য দেয়াতে পারেন। আইনগত তাতে কোনো বাধা নেই। জি স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক বেশি আপনার প্রতি কৃতজ্ঞ। স্যার, আপনি এবার চাইলে আপনার মূল্যবান সময় আমরা পেলাম। আমরা প্রোগ্রামটা স্যার সমাপ্তি টানবো। স্যার, আপনি যদি থাকেন, আমি 30 সেকেন্ডের মধ্যে আমি প্রোগ্রামটা শেষ করবো। আপনার যদি লাস্ট কোনো বক্তব্য থাকে দেন, আমি 30 সেকেন্ড শেষ করবো স্যার। আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। আমরা একদিন না একদিন ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। প্রত্যেক মানুষের এই যে দীর্ঘ সময় যাবৎ ধৈর্য ধারণের একটা ফলাফল নিশ্চয়ই আল্লাহ দেবেন। আল্লাহ এর থেকে কাউকে বঞ্চিত করবেন না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলকেই শুভরাত্রি। আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমাদের ইঞ্জিনিয়ার শহীদ স্যারের হয়তো এখানে কোনো নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। যাই হোক, সকলকে মানে বিশেষ করে জি, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি আনোয়ার পারভেজ স্যার, যিনি প্রভাষক হিসেবে আপনাদের সামনে সামাজিক দায়িত্ব পালন করেছেন। উনি ওনার কর্মের পাশাপাশি ওনার কথা আমরা শুনলাম, ওনার প্রতি অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমাদের যিনি প্রধান আইনজীবী, তারও কিন্তু স্পষ্ট অনেকগুলি বক্তব্য আপনারা জানলেন। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো সবার প্রতি শুভকামনা রেখে আজকে আমার এই লাইভ প্রোগ্রামটি এখানে সমাপ্তি টানলাম। আর আমার জন্য দোয়া রাখবেন, এবং এই প্রোগ্রামটি যেন মানুষ দেখতে পারে, তাই আপনার দায়িত্ব হলো এই এই লাইভটাকে শেয়ার করে দিয়ে মানুষকে তুলে ধরার ব্যাপারে ভূমিকা রাখবেন। এই অনুরোধ আহ্বান রইল। আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে বারবার দেখা হবে। ইনশাল্লাহ আমরা অবশ্যই জয়ী হব। রফিকুল আমিন স্যার মুক্তি পাবে, আমাদের আঙ্গিনাটা আবার সরব হবে ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই লাইভ প্রোগ্রামটি এখানে শুনতাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।